ইন্টারভিউয়ের ৩টে ট্রিক যা আপনাকে কেউ বলবে না। ব্যাপারটা হচ্ছে আমরা সবাই কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছি, কিন্তু এই ৩টে ভুল, এই ৩টে সিক্রেট আমাদের কিন্তু ভালো করে এর সঙ্গে আমাদের কিন্তু পরিচিত থাকতে হবে, না হলে কিন্তু ওখানে ভুলটা করব। কোনো ভনিতা নেই, শুরু করছি। ১ নম্বর কথা হচ্ছে, ইন্টারভিউ যে হবে, এই যে ইন্টারভিউয়ারের সামনে গিয়ে আপনি বসবেন, বোর্ডের সামনে গিয়ে আপনি বসবেন, আচ্ছা, আপনাকে কন্ট্রোল করবে ইন্টারভিউয়ার নাকি ইন্টারভিউয়ারকে কন্ট্রোল করবেন আপনি? খুব সাধারণভাবেই উত্তর আসবে যে হ্যাঁ, আমাকেই ইন্টারভিউয়ার প্রশ্ন করবে এবং আমাকেই যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই তো যাব, এই আপনার উত্তর হবে। কিন্তু ঠিক তার উল্টোটাই ঘটে, বা 95% ক্ষেত্রে কিন্তু একটু যদি আপনি ব্যাপারটা নিয়ে ভাবেন, তাহলে আপনি নিজে ইন্টারভিউয়ারকে সম্পূর্ণভাবে দিক নির্দেশ করিয়ে দিতে পারেন কোন দিকে আপনার ইন্টারভিউ হবে। অর্থাৎ একটি ইন্টারভিউয়ের সামগ্রিক দিক নির্দেশ আপনার মতে হতে পারে, ইন্টারভিউয়ারের মতে নয়। সেটা ইন্টারভিউয়ার নিজেও বুঝতে পারবেন না। এই জিনিসটা কি করে সম্ভব? দেখুন, আপনার প্রত্যেকটি কথা, আপনি যে ওয়ার্ড, যে সেন্টেন্সটা মুখ থেকে বের করছেন, সেইখান থেকেই প্রশ্ন হয়। এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে। ধরুন আপনারা ডেমো দিতে যাচ্ছেন, ডেমো দেওয়ার পরে চেয়ারে এসে যেই বসছেন, ডেমো থেকে আপনাকে প্রশ্ন করা হচ্ছে। 11-12 হয়েছে, 9-10 হবে। সুতরাং এখান থেকে আপনারা আগে থেকেই তো আপনার সেই প্রশ্নগুলো আপনি আগে থেকেই তো মোটামুটি একটা আন্দাজ পেয়ে যেতে পারেন বাড়ি থেকে। সেই রকমের ডেমোই তো আপনার পছন্দ করা উচিত। ধরুন আমি যদি ইংলিশের কথাই বলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাহলে আমি যদি ওয়ার্ডসওয়ার্থ যদি আমার স্ট্রং জোন হয়, তাহলে আমি ওয়ার্ডসওয়ার্থের পোয়েম যদি পড়াই, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা আমার পক্ষে আরো সুবিধে হয়। এরকম বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ধরুন আপনাকে বলা হলো যে আপনার কোনো টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে। এবার আপনি বললেন যে হ্যাঁ, আমার ফ্রেশারদের জন্য বলছি, আমার হ্যাঁ, আমি প্রাইভেট টিউশন পড়িয়েছি বা একটা স্কুলে আমি পার্ট টাইম করেছি। এইরকম যখন সময় আসবে, আপনাকে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে জিজ্ঞাসা করবে যে আপনাকে কি পড়াতে হয় স্কুলে। সেই মুহূর্তে আপনি আপনার স্ট্রং গ্রাউন্ড যেটি আছে সেইটি যদি আপনি বলেন যে আমাকে মেনলি এইটা পড়াতে হয়, এই বাকি পোর্শনটুকুর জন্য অন্য টিচার রয়েছেন। একটা স্কুলে যখন কোনো পার্ট টাইমার থাকেন বা আহ, আপনি যখন টিউশন করাচ্ছেন, আপনার তো একটা স্ট্রং গ্রাউন্ড তো রয়েছে। ধরুন আপনার সাবজেক্ট হিস্ট্রি, তো হিস্ট্রির তো বিভিন্ন, আমি সিলেবাস জানি না হিস্ট্রির, কিন্তু তার যে বিভিন্ন ভাগ আছে, তার ভাগের মধ্যে আপনার তো একটা ফেভারিট জোন আছে। ইংলিশের কথা যদি বলি, কেউ কেউ টেক্সটে স্ট্রং, কেউ কেউ গ্রামারে স্ট্রং। তাহলে আপনি যদি একটি স্কুলে পার্ট টাইমার হিসেবে কাজ করে থাকেন, সেটা যখন বলছেন এবং আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি পড়ান, আপনি যদি গ্রামারে স্ট্রং হন, আপনি এরকম বলুন যে আমাকে মেনলি গ্রামারটা পড়াতে হয়, টেক্সটের জন্য অন্য একজন স্যার আছেন। সঙ্গে সঙ্গে আপনাকে গ্রামার থেকে প্রশ্ন করা হবে। যদি গ্রামারে স্ট্রং না হন, তাহলে গ্রামার নন, টেক্সট বলুন। তখন দেখুন টেক্সট থেকে প্রশ্ন আসবে। এই জিনিসগুলো না সঙ্গে সঙ্গে আপনার আগামী যে কয়েকটা মিনিটের যে ইন্টারভিউ, তার কিন্তু গতিপথ নির্দেশ করবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আপনি যেটা বলবেন, আপনাকে সেলফ ইন্ট্রোডাকশন বলা হয়েছে দিতে। সেলফ ইন্ট্রোডাকশন, আপনি যে হবির কথা বলবেন, সেই হবি থেকে আপনাকে একটা হলেও প্রশ্ন করবে। সুতরাং আপনার সেই হবেই বলা উচিত যেটা থেকে প্রশ্ন করলে আপনি স্বচ্ছন্দ বোধ করবেন। অর্থাৎ আপনার মুখনিসৃত যে কথা, সেই কথাই আপনার ইন্টারভিউয়ের দিক নির্দেশ করবে। এবং একটু বুদ্ধি খাটিয়ে, ধরুন কোনো একাডেমিক একটা গ্যাপ রয়েছে, একটা বছর থেকে আর একটা বছর, মানে ধরুন উচ্চ মাধ্যমিকের সঙ্গে গ্র্যাজুয়েশনের 1 বা 2 বছরের গ্যাপ রয়েছে, অথবা ধরুন গ্র্যাজুয়েশনের সঙ্গে মাস্টার্সের 1 বা 2 বছরের গ্যাপ রয়েছে। এবার তো আপনাকে তো জিজ্ঞাসা করবেই এই গ্যাপটির কারণ কি। এইরকম নেগেটিভ কোনো ব্যাপারে আপনাকে যখন বলা হচ্ছে, আপনি যখন উত্তর দিচ্ছেন, আহ, আপনি ধরুন একটা মেডিকেল কারণ দেখালেন বা যে কারণেই হোক না কেন, আপনি কারণটা দেখালেন, কারণটা দেখিয়েই না এই কারণে আমার 1 বছর ল্যাপস গিয়েছে, এইটা বলেই থেমে যাবেন না। ব্যাপারটা হচ্ছে ওই থেমে 1 বছর ল্যাপস গিয়েছে, 1 বছর নষ্ট হয়েছে বলে যদি আপনি থেমে যান, ব্যাপারটার ওই শেষটা নেগেটিভিটি দিয়ে পূর্ণ হলো। আপনি যদি এরকম বলেন যে হ্যাঁ স্যার, মেডিকেল কারণে বা আপনার যে কারণেই হোক না কেন, সেই কারণে আমার 1 বছর বা 2 বছর ওই সময় নষ্ট হয়েছে, কিন্তু স্যার আমি থেমে থাকিনি। আমি তারপরে আমার যে স্বপ্ন ছিল উচ্চশিক্ষার, এবং আমি যে শিক্ষক হব, তার জন্য কিন্তু আমি কিন্তু মনের মধ্যে সেই স্বপ্ন ছিলই, এবং তারপর সেখান থেকে আমি উত্তীর্ণ হয়েছি এবং আমি কিন্তু আবার শুরু করেছি পড়াশোনা এবং শেষ পর্যন্ত আপনাদের কাছে এসেছি। এই সেন্টেন্সটা থাকবে। আমি কি বোঝাতে পারছি?
নেগেটিভ জিনিস দিয়ে সেন্টেন্স শেষ করবে না। হতেই পারে কোনো নেগেটিভ কোনো কিছু, বা আপনার সাপ্লি খেয়েছেন হয়তো কোনো কিছুতে, হ্যাঁ? বা আপনি কোনো মানে দেখা যাচ্ছে এই এসএলএসটি 2 তে আপনি আ ইন্টারভিউ এ গিয়েছেন। হয়তো এসএলএসটি 1 এ আপনি কি করেছেন? আপনি হয়তো ইন্টারভিউ পর্যন্ত গিয়েও আপনি ফেল করেছেন। ইন্টারভিউ এর পরে আর এগোতে পারেননি। সেইটা হয়তো কথায়, কথায় আপনি বলেছেন। বা তারা জিজ্ঞাসা করেছে বলেই বলেছেন হয়তো। ঠিক আছে? এইবার হ্যাঁ, আমি ইন্টারভিউ এ গিয়ে আমি সেখান থেকে আর উত্তীর্ণ হতে পারিনি। এইটুকু বলে থেমে যাবেন না। কিন্তু স্যার আমি কিন্তু আবার চেষ্টা করেছি স্যার, এবং আবার চেষ্টা করে কিন্তু এসএলএসটি 2 তে আবার কিন্তু আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। এই পজিটিভিটি দিয়ে কিন্তু শেষ হবে। ধরুন মেয়েদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, বিয়ের আগে পড়াশোনা করেছে, তারপরে দেখা যাচ্ছে বিয়ে করেছে, সাংসারিক জীবনে ঢুকে গেছে, তারপর ৪ বছর ৫ বছর পরে গিয়ে বিএড, ডিএড ইত্যাদি অনেক কিছু করছে। এই যে মাঝের গ্যাপটা, হ্যাঁ? তাহলে কি করেছেন? তাহলে এই সময় আপনাকে বলতেই হবে যে, "হ্যাঁ, আমার তো বিয়ে হয়ে গিয়েছিল এবং তারপরে আমি সেই করতে পারিনি।" বলে আপনি ওইজন্য আমার ওই ৪-৫ বছর নষ্ট হয়েছে বা আমি থেমে গিয়েছিলাম, এইটুকু বলে শেষ করবেন না। আপনার উত্তর হবে কি, "স্যার আমার আ মানে আমি বিয়ে করে আমি তো মানে একটা সংসার জীবনে ঢুকে গিয়েছিলাম। কিন্তু মনের মধ্যে শিক্ষকতার সমস্ত আশা তখনো পর্যন্ত ছিল এবং তার জন্য আমি আবার ৪-৫ বছর পরে আবার ডিএলএড এ ভর্তি হই বা বিএড এ ভর্তি হই এবং এতদূর পর্যন্ত আসতে পেরেছি আমার সেই স্বপ্নের জন্য।" এই পজিটিভিটি দিয়ে শেষ করতে হবে, তাহলে আপনাকে করা প্রশ্নও পজিটিভ দিকে যাবে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? এই সমস্ত জিনিসগুলো আপনাকে ট্যাকেল করতে হবে। আপনার মুখনিসৃত কথা যেটা দিয়ে আপনি শেষ করবেন, সেইখান থেকেই প্রশ্ন হবে এবং আপনি গোটা ইন্টারভিউকে কন্ট্রোল করতে পারেন। ইন্টারভিউয়ার নন, আপনি নিজে কন্ট্রোল করতে পারেন। এটা গেল ১ নম্বর কথা। ২ নম্বর কথা, একটা জিনিস যেটা এর আগে দেখেছি অনেকের ক্ষেত্রেই প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যখন কোনো জিনিসের সংজ্ঞা জিজ্ঞেস করবে, যে সাবজেক্টের হোক না কেন, যাই হোক না কেন, যখনই কোনো ডেফিনিশন জিজ্ঞেস করছে, সেই মুহূর্তে যদি আপনার মনে না পড়ে, হতেই পারে টেনশনে আছেন, হতেই পারে আপনি আধো, আধো মনে করতে পারছেন, হতেই পারে আপনি সেই মুহূর্তে ঠিক গুছিয়ে উঠতে পারছেন না সংজ্ঞাটাকে। আপনি তো সময় নিলেই তো সঙ্গে, সঙ্গে স্কিপ করে চলে যাবে অন্য জায়গায়, অন্য প্রশ্নে। সুতরাং যে মুহূর্তে আপনাকে ডেফিনিশন জিজ্ঞাসা করছে, আপনি যদি ডেফিনিশন না বলতে পারেন, আপনি একটা এক্সাম্পল বলে ফেলুন মুখ থেকে আগে। একটা এক্সাম্পল দিয়ে দিন। ইন্টারভিউয়ার কি দেখবেন বলুন তো? আপনি বিষয়টি জানেন কিনা? আপনি কত সুন্দর করে বইয়ে লেখা সংজ্ঞা মুখ থেকে বলতে পারছেন সেটা নয়। বিষয়টা আপনি জানেন কিনা? ওই বিষয়টা সম্পর্কে আপনি আদৌ অবগত কিনা সেইটা। আপনি এক্সাম্পল দিয়ে দিন। তারপরে যদি সময় দেন আপনি ভেবে ইন্টারভিউয়ে আ আপনি ইন্টারভিউয়ারের সামনে আপনি গোটা সংজ্ঞাটা বলুন। কিন্তু প্রশ্ন স্কিপ করতে দেবেন না। আপনার জানা প্রশ্ন, আপনি জানেন কিন্তু ডেফিনিশন দিতে গিয়ে একটু সময় লেগে যাচ্ছে। আপনি আগে এক্সাম্পলটা দিয়ে দিন। তারপরে আস্তে, আস্তে বলুন। তাহলে ওরা কিন্তু একটু পজ নেবে। এক্সাম্পলটা দিয়ে দিল, এবার তাহলে আ সংজ্ঞাটা বলবে। এরকমভাবে প্রশ্ন স্কিপ করবে না। ঠিক আছে? বা যদি করেও যায়, বুঝে যাবে যে আপনি বিষয়টি জানেন। এটা যে সাবজেক্টের যাই হোক না কেন। ওকে? এটা ছিল ২ নম্বর সিক্রেট। এবং ৩ যেটা বলব, কনফিউশন। কনফিউজড করতে আপনাকে কিন্তু ওরা বেশ ভালোবাসবে। বলি, আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, দিন ৩-৪ আগে। সেখানে কিন্তু একজন ক্যান্ডিডেটকে বারবার একই জিনিস জিজ্ঞাসা করা হয়েছে। একটা সেন্টেন্সের মধ্যে সেখানে একটা অ্যাডভার্ব ছিল। বলা হয়েছিল এটা কোন পার্টস অফ স্পিচ, তিনি অ্যাডভার্বই বলেছিলেন এবং কন্টিনিউয়াসলি বোর্ড বলে গেছে এটা অ্যাডভার্ব নয়, অন্য কিছু। এবং তিনি কিন্তু অ্যাডভার্বেই স্টিক করেছিলেন। ব্যাপারটা হচ্ছে, আপনি যদি জেনে থাকেন যে এটি সঠিক উত্তর, তাহলে আপনি কি সত্যিই কখনো এই উত্তরটা চেঞ্জ করবেন? কখনোই নয়। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। না, পূর্ব দিকে ওঠে না, ভুল বলছেন আপনি। তখন কি আপনি পশ্চিম দিকে বলবেন আদৌ? আপনি কি বলবেন? না স্যার, আমি জানি সূর্য পূর্ব দিকেই ওঠে। এইরকম বেশ কিছু ক্ষেত্রে আপনি যেখানে 100% জানেন, সঠিক উত্তর দিয়েছেন, সেখানে মোটেই আপনার উত্তর চেঞ্জ করবেন না যদি আপনাকে বলা হয় আপনি ভুল উত্তর দিয়েছেন। একজন সঠিক উত্তরদাতা সে যদি জেনেও সঠিক উত্তরটা দেয়, তাহলে কখনোই সে তার উত্তর বদলাবে না। বোঝা গেল কি বলছি? বরং যখন এই রকমের কন্ডিশন হয়, আপনি হাসতে, হাসতে এটাও বলতে পারেন যে, "স্যার, আমি এটা খুব ভালো করে জানি আপনারা আমাকে কনফিউজড করতে পারবেন না।" ঔদ্ধত্যের সঙ্গে নয়, "স্যার, আমাকে কনফিউজড করতে পারবেন না আপনারা।" এইভাবে নয়। আপনি খুব হাস্যমুখে, হাসির সঙ্গে একটু মৃদু হাসি নিয়ে বুঝতে পারেন যে, "স্যার, আমি এটা জানি আপনারা কিন্তু কনফিউজ করতে পারবেন না এটা আমাকে।" এটা আপনি বলতেই পারেন। কিন্তু যদি নাও বলে থাকেন, অন্তত উত্তরটা এক রাখুন না, "স্যার, আমি এটা জানি স্যার। এটা অ্যাডভার্বই হবে।"
এরকম বেশ কিছু প্রশ্ন হয় যেগুলোতে একটু যেরকম আরেক মানে 11-12 এর ক্ষেত্রে হয়েছে, আমি বলে রাখি, একজন ক্যান্ডিডেটকে ৩ জন মানে বোর্ডে ৩ জন ছিলেন, ৩ জন ৩টে ডেমো দেখাতে বলেছে। ন্যাচারালি সে কনফিউজড হয়েছে এবং শেষ পর্যন্ত একজনের ডেমো দেখাতে গিয়েছে, বাকি দুজন তখন বলেছে কি ব্যাপার, আমরা যে বললাম তোমাকে এই ডেমো দেখাতে, তুমি আমাদের কথা শুনলে না, এই মুহূর্তে কি করবে? এটা তো পুরো কনফিউশনে ভোগানোর জন্য করছে, আর কোনো কারণ নেই। আপনি কি করেন? আপনার তো পার্সোনালিটি টেস্ট হচ্ছে। আপনার তো শুধু ইন্টারভিউ আপনি কত জানেন তা নয়, আপনার তো পার্সোনালিটি টেস্ট হচ্ছে। এরকম সময় যদি আপনাকে এরকম করে, ৩ জনে ৩টে ডেমো বলেছে, আপনি কি করবেন? একটা ডেমো দেখাতে গিয়েছেন। সেই সময় যদি বাকি দুজন বলেন, তাহলে সেই সময় কি করা উচিত? যে স্যার আমি তো ৩টে ডেমো একসঙ্গে দেখাতে পারবো না স্যার। আপনারা যদি মনে করেন তাহলে আমি এক, এক করে সবার ডেমো দেখাতে পারি। এটা উত্তর হতে পারে। যাই হোক না কেন, ওই মুহূর্তে আপনার কনফিডেন্স ফল করছে কিনা, ওইটা হচ্ছে বিচার্য বিষয়। আপনার কনফিডেন্স ৩ জনে মিলে ফল করাতে চাইছে এবং সেটা খুব গণতান্ত্রিক উপায়, তাদের সে অধিকার রয়েছে। আপনি কনফিউজড হবেন না, কারণ আপনারও গণতান্ত্রিক অধিকার রয়েছে কনফিউজড না হবার। এইটাকে মাথায় রাখতে হবে। একজন ক্যান্ডিডেট 11-12 আমাকে ফোন করে বলেছে, সে কাঁদো কাঁদো হয়ে বলেছিল, স্যার আমাকে যে আমি যে 5 মিনিট বা 6 মিনিট ছিলাম ইন্টারভিউয়ে, আমাকে বসতে পর্যন্ত বলল না। এত সুন্দর ইন্টারভিউয়ের প্রিপারেশন ছিল, আমাকে বসতে পর্যন্ত দেয়নি স্যার, আমার ইন্টারভিউ খুব খারাপ হয়ে গেছে। দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত সে কিন্তু এমপ্যানেলড হয়েছে তারপরে। অর্থাৎ আপনাকে ডেকে নিয়ে গেছে, আপনাকে বসতে বসতে দেয়নি, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করছে, আপনি তার দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর দিন। ডেমো দিতে বলছে, ডেমো দিন। কনফিউজড হবেন না, ওগুলো আপনাকে কনফিউজড করানোর জন্য বলা হচ্ছে, যাতে আপনার কনফিডেন্সটা ফল হয় এবং আপনি কি করেন দেখার জন্য, আপনার হাত ফাত কাঁপে কিনা, আপনি কোনো রুড বিহেভ করে ফেলছেন কিনা বা অন্য কিছু। তাই কনফিডেন্স ঠিক রাখুন, নিজের পড়াশোনার উপরে গুরুত্ব দিন এবং যেটা বলবে সেটা করে দেখান, আর কিছু নয়। এই 3টে ট্রিক আমাদের কিন্তু খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। ইন্টারভিউ সংক্রান্ত প্রচুর প্রশ্ন উত্তর আমার কিন্তু সৌগতাস ডায়েরি চ্যানেলে তৈরি করে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখুন এবং এই ট্রিকগুলোকেও মাথায় রাখুন। আরও যখন মাথায় আসবে অন্য কিছু, আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। ভিডিওগুলো খুব ভালো করে দেখুন, কারণ এই ছোট্ট পরিসরে এই 8 থেকে 10 মিনিটের ছোট্ট ভিডিওর মধ্যে এত স্টাডি মেটেরিয়াল শুধুমাত্র সৌগতাস ডায়েরি দেয়। তাছাড়া খুব একটা কিন্তু দেখা যায় না এরকম করে গুছিয়ে, এরকম করে ছোট্ট ভিডিওতে। আমি কিন্তু যতটা পারা যায় সমস্ত কিছু তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। ইংলিশ ভার্সন ভিডিও আসছে এবং সমস্ত ভিডিওর পিডিএফও কিন্তু পাওয়া যাচ্ছে। ওই ভিডিওর মধ্যে নম্বর কিন্তু দেয়া থাকে পিডিএফ এর, ঠিক আছে? আর কেউ যদি মনে করেন আমার সঙ্গে ইন্টারভিউ সংক্রান্ত কোনো প্রশ্ন উত্তর তৈরির জন্য যোগাযোগ করবেন, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু 1 থেকে 1.5 দিনের মধ্যে সেগুলো সবাইকে ক্লিয়ার করে দিই। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব তাড়াতাড়ি।